সরকারের ভেতর থেকে একটা বড় চাপ তৈরি হয়েছে। কিরকম? ছাত্ররা 1.5 মাস আগে, হান্নান মাসুদের বক্তব্য অনুসারে বলছি, সমন্বয়ক হান্নান মাসুদ 1.5 মাস আগে ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল তারা একটা প্রোক্লামেশন ঘোষণা করবে, মানে যে জুলাইয়ের রেভলিউশন তারা সেটা ঘোষণা করবে, এবং এটার জন্য তারা প্রত্যেকটি দলের কাছে মতামত চেয়েছে। এই ঘোষণাপত্রের জন্য তারা পরামর্শ চেয়েছে, সবকিছু তারা 1.5 মাস আগে। যদিও এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন তাদের কাছে 3 মাস আগে একটি খসড়া এসেছে। তো আর হান্নান মাসুদের বক্তব্য অনুসারে বাংলাদেশের বড় বড় সকল বড় ছোট সব দলের কাছে তারা 1.5 মাস আগেই এই প্রস্তাবনাগুলো পাঠিয়েছিল। কেউ ছাত্রদের সাড়া দেয়নি। মানে সমন্বয়কদের কেউ কেউ বলছেন এটা হান্নান মাসুদের কোড না, এটা কেউ কেউ, আমি নাম বলছি না, তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় স্বার্থপর। যখন তারা 15-16 বছর ধরে হাসিনাকে গদি থেকে নামাতে পারেনি বা একটা ফেয়ার ইলেকশনে বাধ্য করাতে পারেনি, এবং দিন দিন এই রাষ্ট্র এক নায়কতন্ত্রে চলে গেছে, ফ্যাসিজমের একদম কি বলবো নোংরা কি বলবো স্টেজে গিয়ে পৌঁছে গেছে, এবং একটা সময় সকল দল নিরুপায় হয়ে গেছে এবং হাসিনাকে মানতে বাধ্য হয়ে গেছে যে হাসিনা ছাড়া আর কোনো উপায় নেই। সেই সময়টাই গুটি কয়েক ছাত্র একটা আন্দোলন তৈরি করে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী, এবং তারাই তাদের নেতৃত্বের মাধ্যমে এই সরকারের পতন ঘটায়। অনেক সমন্বয়করা এভাবেই বলেছে যে ভাই আমরা যখন এই আন্দোলনটা করছি আমাদের অনেক বড় বড় দল মিসগাইড করার চেষ্টা করেছে। আমি সেই দলগুলোর নাম বলবো না, বড় দলগুলো কিরকম মিসগাইড, আমাদেরকে বলছে এভাবে করো এভাবে করো এভাবে করো। যখন তারা আমাদের এভাবে ওভাবে বলতো, এগুলো নিয়ে আমরা আবার আমাদের ফোরামে বসতাম সমন্বয়ক, এবং আমরা দিন শেষে দেখতাম যে এভাবে এভাবে করলে আওয়ামী লীগের লাভবান হবে, এবং আওয়ামী লীগ আমাদের এই চূড়ান্ত লক্ষ্যকে বিচ্যুত করে দেবে। তখন আমরা বুঝেছি যে এই বড় দলগুলো যারা আওয়ামী লীগের পতন চায় তারাও আওয়ামী লীগের দোসর হয়ে গেছে, তারা আমাদের আন্দোলনকে ধ্বংস করতে চায়। কি ডেঞ্জারাস বিষয়টি খেয়াল করেন। আমি মনে করি বড় দলগুলোর প্রধানরা সমন্বয়কদের সাথে কথা বলে সেই লোকগুলোর নাম ঠিকানা বা তাদের অবস্থান জানা উচিত, কেন তারা অন্য দলে বসে হাসিনা সরকারকে টিকিয়ে রাখার এই ষড়যন্ত্র করেছে, মিসগাইড করে। আসেন দ্বিতীয় বিষয়টি হলো এই ছাত্রদের 1.5 মাস আগের প্রস্তাব কোনো দল সাড়া দেয়নি। যখন ছাত্ররা বাধ্য হয়ে 31 ডিসেম্বর একটা প্রোক্লামেশন অফ রেভলিউশন ঘোষণা করেছে, তখন সরকারের ভেতরে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। আসিফ নজরুল স্পষ্ট বলেছেন এটি করলে, মানে এটি সম্পূর্ণ বিরোধিতা তিনি করেছেন, একদম ছাত্রদের মুখের উপর তিনি বলেছেন এটা সম্ভব না, এটা হতে দেবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন ভাবে মিসগাইড করা হয়েছে, উপদেষ্টারা করেছে, বা প্রথম আলো ডেইলি স্টার এমন ভাবে তাকে মিসগাইড করেছে, কুপরামর্শ দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত বলেছেন তাহলে আমি আর সরকারে থাকবো না, যদি ছাত্ররা প্রোক্লামেশন ঘোষণা করে তাহলে আমি আর এই সরকারে থাকবো না, মানে তিনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন ছাত্ররা, আমাদের 3 সমন্বয়ক যারা এখন সরকারে আছে, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা 3 জন একযোগে পদত্যাগ পত্রে সাইন করে সরকারকে দিয়ে দিয়েছে। বললেন যে আমরা এই সরকারে আর থাকছি না, আমরা রাজপথে থাকবো, আপনারা সরকার চালান। কারণ আমরা সরকারের এই ব্যর্থতা দায় নেব না, কারণ আমরা এই ব্যর্থতার জন্য এত মানুষের জীবন দেইনি। আমরা বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে, কিন্তু আমরা একদম মৃত্যুর দুয়ারে ছিলাম, এবং আমাদের ডাকে এই দেশে 1.5 লক্ষ মানুষ আহত হয়েছে, 20,000-এর অধিক আহত, মানে গুরুতর আহত শুধু না, পঙ্গুত্ববরণ করেছে, 2,000-এর অধিক মৃত্যুবরণ করেছে। এখনো অজানা বহু শহীদ রয়েছেন যাদের তালিকায় হয়নি, যাদেরকে সরকার বিভিন্নভাবে গণকবরে কবর দিয়ে ফেলেছে। 3 সমন্বয়ক বললেন এই জন্য আমরা বিপ্লব করিনি যে আপনারা হানিমুন পিরিয়ড পার করবেন, এই জন্য আমরা বিপ্লব করিনি যে সরকার ব্যর্থ হবে, এই জন্য আমরা আন্দোলন করিনি এত মানুষকে জীবনের বিনিময়ে, এত মানুষের জীবনের বিনিময়ে ফ্যাসিস্টকে সরাইনি, যে আমরা একটা বড় থ্রেটে থাকবো। কারণ এই যে রাষ্ট্র ব্যবস্থা বা এই কাঠামো যে কোনো সময় যে কোনো দল তার স্বার্থে এটাকে অবৈধ করে আমাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে দেবে।
যখন তিন ছাত্র সমন্বয়ক মাহফুজ, নাহিদ এবং আসিফ একযোগে পদত্যাগ পত্রে সিগনেচার করে ইউনূস সরকারকে দিয়ে দিলেন, তখন ইউনূস সরকার বাধ্য হলেন এই প্রোক্লামেশন মেনে নিতে। তখন তিনি বললেন ওকে, তাহলে সরকার একটা প্রোক্লামেশন জারি করবে। এবং প্রশ্ন হলো এই সিদ্ধান্তটা একদম 11th আওয়ারে এসে কেন হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার প্রত্যেকটা বক্তব্যে ছাত্রদেরকে একটা বড় উচ্চতায় পৌঁছে দিয়েছেন, বড় জায়গায় রেখে তার সরকার ব্যবস্থা ঘোষণার কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি কেন প্রথম আলো, ডেইলি স্টার বা তার কিছু আওয়ামী ফ্যাসিজমের দোসর উপদেষ্টাদের পরামর্শ চললেন? এটা নিয়ে দারুণ রহস্য তৈরি হয়েছে। বিষয়টা এখন ক্লিয়ার করি। ছাত্ররা বুঝতে পারছেন, মানে যেহেতু ছাত্ররা একটা সরকার গঠন করেছেন, রাষ্ট্রে একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল, শেখ হাসিনা এই দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, প্রত্যেকটা সিস্টেম অকেজো করে দিয়ে গেছে। এই ছাত্ররা ক্ষমতায় বসে রাষ্ট্রের যে কোনো ভাবে রাষ্ট্রটাকে একটা স্থির জায়গায় আনার জন্য ফাইট করেছেন। তারা কিন্তু আমাকে সমন্বয়ক যারা বলেছেন, তারা কিন্তু প্রোক্লামেশন নিয়ে চিন্তা করছিলেন, কিন্তু তারা শেষ সময়টা পাচ্ছিলেন না। এত এত আন্দোলন হচ্ছিল, একটার পর একটা আন্দোলন হচ্ছে। এখান থেকে আনসার লীগ, ওখান থেকে গার্মেন্টস লীগ, ওখান থেকে হকার লীগ, সেখান থেকে রিক্সা লীগ, ওখান থেকে অটো রিক্সা লীগ। বাংলাদেশে প্রতিদিনই যে একটার পর একটা আন্দোলন তৈরি হচ্ছিল, ছাত্ররা এগুলো মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাচ্ছিল। আর বাকি উপদেষ্টারা তারা এসি রুমে বসে চুরুট টানছিল। কিন্তু মূলত নেপথ্যে এই আন্দোলনগুলো বন্ধ করতে, এই লীগ বাহিনীর তাণ্ডব বন্ধ করতে আমাদের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি হিমশিম খাচ্ছিল। আর অন্যদিকে বাকি যতগুলো উপদেষ্টা আছে, তারা মনে হচ্ছে যে এই মানে তারা এই বিপ্লবকে ওন করছে না, বা এই বিপ্লব তাদের কিছু না, বা তারা এখন একটা রাষ্ট্রীয় ক্ষমতা চাকরির মতো বসে 9টা 5টা অফিস করে বাসা গিয়ে ঘুমাবে, এই টাইপের ছিল। একদম সমন্বয়কদের কথাগুলো বলছি। তো এই পরিস্থিতিতে ছাত্ররা যখন দেখলেন যে কিরে ভাই, জীবন দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করে সবকিছু করে দিলাম, এখন রাষ্ট্র পরিচালনায় ওইসব লোকদেরকে বসিয়েছি, কিন্তু ওইসব লোক আমাদের সাপোর্ট দিচ্ছে না, আমরা তাদের সাপোর্ট দিচ্ছে না। আমাদের উপদেষ্টারা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, একটা আমলা সঠিকভাবে তা পালন করছে না, পুলিশ ঠিক মতো কাজ করছে না। দেখবেন যে 5 তারিখের পর নতুন সরকার গঠনের পর পুলিশের মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে, কিন্তু যাদেরকে দিচ্ছি তারা কাজ করতে পারছে না। আমি ডিএমপি বা ঢাকার বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের পুলিশের সাথে কথা বলেছি, তাদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এই পদ থেকে। তারা কিন্তু খুবই আন্তরিক ছিলেন কাজের ব্যাপারে, কিন্তু তারা বলছেন যে আমাদের নির্দেশগুলো মাঠ লেভেলের পুলিশ ঠিক মতো বাস্তবায়ন করছে না। মানে আওয়ামী লীগ যাদেরকে রেখে গেছে, তারা পুরো সরকারকে ফেল করাতে একদম আদা জল খেয়ে নেমেছে, শপথ করে নেমেছে। নাহিদ ইসলাম কি বললেন যে আমাদের অধিকাংশ আমলারাই রাষ্ট্রকে সাহায্য করছে না, এবং তারা রাষ্ট্রকে ব্যর্থ করতে, সরকারকে ব্যর্থ করতে নেপথ্যে কাজ করছে, এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে, এবং খুব দ্রুত, অল্প দিনের মধ্যে। নাহিদ ইসলাম, যিনি প্রধান সমন্বয়ক ছিলেন এই আন্দোলনে, তিনি স্টেট বলেছেন এবং সকল রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আমলাদের উদ্দেশ্যে বলেছেন, সবাইকে বলছি এই রাষ্ট্রকে রক্ষায় কাজ করেন। আর যারা ফ্যাসিজমের দোসর হয়ে রাষ্ট্রকে ব্যর্থ করতে চাচ্ছেন, তাদের সকল তথ্য আমাদের কাছে চলে এসছে, তাদের তালিকা শুদ্ধ আমাদের কাছে চলে এসছে, তাদের বিরুদ্ধে এখন আমরা ব্যবস্থা নেব। নাহিদ ইসলাম এক কথা প্রকাশ্য এইভাবে থ্রেট দিলেন আমলাদের। আপনি দেখেন, আমলারা সকল আইন ভঙ্গ করে, নিয়ম ভঙ্গ করে, রাষ্ট্রীয় স্বীকৃতি অমান্য করে তারা একটার পর একটা সরকারের চাপ সৃষ্টি করতে আন্দোলন করে যাচ্ছে। এবং আমি আপনাদের বিগত কয়েকদিন ধরে বলছি, এই মুহূর্তে যে 72 জন সচিব আছে, 72 বা 73 জন সচিবের খবর পাচ্ছি, তাদের মধ্যে 36 জনই আওয়ামী লীগের রেখে যাওয়া সচিব এখন অ্যাক্টিভ। এখানেও ছাত্রদের কিছু অভিযোগ আছে, সত্য মিথ্যা এটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন। বলা হচ্ছে এই সরকার পতনের পর, নতুন সরকার গঠিত হওয়ার পর, একটা বড় দলের অ্যাক্টিভ লোকেরা প্রশাসনের মধ্যে রদ বদলের কাজটা করছিলেন। তো এরা এই রদ বদল করতে গিয়ে কাউকে বসিয়েছেন ঠিক মতো, কারো কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে বসিয়েছেন। এই বড় অঙ্কের টাকাগুলো কারা দিয়েছে? আওয়ামী লীগের লোকেরা। কারণ বিএনপি বা জামাত সমর্থিত যে অফিসাররা, আমলারা রয়েছেন, এরা তো 15 বছরে খুব কঠিন সময় পার করছেন। চাকরি বাঁচাবার জন্য কোন রকম বিভিন্ন জায়গায় তাদেরকে ফেলে রাখা হচ্ছে, পদোন্নতি দেওয়া হয়নি। এরা তো অর্থ ইনকাম করবেন কিভাবে? এত কিছু করতে পারেনি, শুধু চাকরিটা বাঁচিয়ে রাখার
কোন রকম চেষ্টা করে গেছেন 15 বছর। কিন্তু আওয়ামী লীগের লোকগুলো তো হিউজ টাকা কামাই করছে, কেউ 1000 কোটি টাকা পর্যন্ত কামিয়েছে, এর চেয়েও বেশি কামিয়েছে এই আমলারা অবৈধভাবে সরকারকে সহযোগিতার মাধ্যমে। তো এই লোকগুলো হুট করে যারা এই তদবির বাণিজ্যগুলো করছে, প্রশাসনের মধ্যে রদবদলের কাজগুলো করছে, তাদের মুখের উপর ধাস ধুস করে 100-150 কোটি টাকা দিয়ে, 50-60 কোটি টাকা এইভাবে দিয়ে দিয়ে তারা পদ বাগিয়ে নিচ্ছে। এখন ধরেন যে লোকটা এই পদবীর মানে প্রশাসনের মধ্যে রদবদলের কাজটা করছে, সে যেই দলেরই হোক, মানুষ দল করে কেন? একদম খোলা মনের কথাগুলো শুনবেন। মানুষ দল করে কেন? যে আমার দল আসলে আমি পয়সা বানাবো। বাংলাদেশের রাজনীতিটা তো ব্যবসা। কি আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতি যে দলটার নামই বলেন, কেউ কি রাজনীতি করে এই রাষ্ট্রকে রক্ষায়, এই রাষ্ট্রকে উন্নত করার জন্য? আপনার মনে হয় এই দেশে রাজনীতি যারা করেন তারা প্রত্যেকে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছেন? তারা এখানে আসবেন মানে সেরা জুতা পায়, আর এখান থেকে যাবেন কয়েক ডজন মার্সিডিজ, বিএমডাব্লিউ, দেশে বিদেশে বেগম পাড়ায় প্রচুর সম্পদ নিয়ে। এই তো যে লোকগুলো হঠাৎ করে দুর্বল, যেহেতু ইউনূস সরকার একটা দুর্বল সরকার, ইউনূস তো কোনো বাংলাদেশের রাজনৈতিক দলের লোক ছিলেন না, ব্যবসায়ী ছিলেন, নোবেল বিজয়ী ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। তো ইউনূস বা ছাত্ররা যখন ক্ষমতায় আসতো, ছাত্রদের কোনো দল ছিল না, যেহেতু ছাত্ররা বিজয় চেনিয়ে আনছে। আলটিমেটলি আওয়ামী লীগকে যখন খেদানো হয়েছে, বিএনপি জামাতের লোকগুলো গুরুত্বপূর্ণ পদে বসে গেছে, আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের লোকেরা যারা একটু ভীতু ছিল, তারা কি করেছে, বড় বড় কিছু দলের কাছে মোটা অঙ্কের টাকা দিয়ে পিঠ বাঁচিয়ে দিয়েছে, কারণ তাদের এখন টিকে থাকতে হবে বাংলাদেশে। তারা কি করলো, আওয়ামী লীগের আমলে যে অবৈধ টাকাগুলো কামিয়েছে, সেখান থেকে ধরেন 50 কোটি টাকা দিয়ে দিয়েছে ধরেন বিএনপিকে বা জামাতকে বা ছাত্রদেরকে। আমি জানি না ছাত্ররা এই টাকা নিয়েছে কিনা, এটা আমি বলতে পারবো না। এইভাবে দিয়ে দিয়েছে, তখন তাদের পিঠ বেঁচে গেছে। কিভাবে? তাদের গ্রেফতার করা হয়নি, তাদের চাকরি খাওয়া হয়নি, বরং তারা গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেছে। তো যারা 50 কোটি টাকা দিয়ে সচিবের পদ ধরে রেখেছে বা তার চেয়ে বড় পদ পেয়েছে, তারা এখন কি করবে? তারা তো সরকারকে অসহযোগিতা করার জন্যই টাকাটা ইনভেস্ট করছে। একদিকে তাদের পিঠ বেঁচে গেছে, আরেকদিকে তারা ভেতর থেকে এখন সরকারকে ধ্বংস করছে। এই কাজগুলো করেছে কারা? যারা এই আমলাদের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে রদবদলের কাজগুলো করেছে, হিউজ টাকার মালিক হয়ে গেছেন তারা। তাদের আর রাজনীতি করা লাগবে না, দল থেকে সাসপেন্ড করে তাদের কিছু যায় আসে না। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে মাত্র এই 5 মাসে, যেটা আওয়ামী লীগের নেতাদের সময় লাগছে 15 বছর, তাদের হয়ে গেছে 5 মাসে। এই হলো রাষ্ট্রের অবস্থা। আসেন দ্বিতীয় যে বিষয়টি, যখন ইউনূস বললেন যে ছাত্ররা প্রোক্লামেশন জারি করলে আমি ক্ষমতা ছেড়ে দিব, আমি আর সরকারে থাকবো না, আর তখন ছাত্র তাদেরকে বললেন যদি এই প্রোক্লামেশন জারিতে বাধা দেওয়া হয় তাহলে আমরা ছাত্ররা এই সরকারে থাকবো না। 3 উপদেষ্টা একযোগে পদত্যাগ পত্রে সাইন করলেন। তখন ইউনূস মানে ছাত্রদের ওভারক্রামে ইউনূস আটকে গেলেন। ইউনূস কি করবেন? বাধ্য হয়ে বললেন ঠিক আছে, এই প্রোক্লামেশন জারি করবে সরকার, এবং তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করলেন। এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে কয়েকদিন ধরে ঘুরতেছে, কিন্তু বলতে পারতেছি না। রাষ্ট্রের মানে হাই সিকিউরিটির ব্যাপার আছে, সিক্রেটের ব্যাপার আছে। তো এরপরে যখন গভীর রাতে বৈঠকটা হলো, তখন ছাত্ররা বললো ঠিক আছে, যেহেতু সরকার আমাদের প্রোক্লামেশন জারি করছে, তাহলে আমরা মার্চ পর ইউনিটি একটা ঘোষণা করি। অর্থাৎ এটা হবে বাংলাদেশের সকল দলমতের একটা মার্চ, যারা ঐক্যের জন্য এই মার্চে যোগ দেবে। দেখা গেল কি এখানে বড় বড় অনেক দল, জামাত বা বিএনপি আসেনি। জামাত শিবির ব্যস্ত ছিল তাদের সম্মেলন নিয়ে, বিএনপির অবস্থানটা আমি জানি না, কিন্তু বিএনপির বড় বড় নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা ছাত্রদেরকে আর সহ্য করতে পারছে না। খুব দুঃখজনক ব্যাপার হলো কি জানেন, রাজনীতিটা যদি রাজনীতির জায়গা হয় জনগণ এবং দেশের জন্য, সেটা একটা সুন্দর স্বচ্ছ মানে কি বলবো পরিচ্ছন্ন পথে আগায়। আর রাজনীতিটা যদি হয় ক্ষমতার লোভে, এটা কখনো সঠিক পথে এগোয় না, নোংরা ভাবে আগায়। যে ছেলেগুলো আপনি দেখেন যে বিএনপি ছাত্রদের এই কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলনের লাস্ট 3 দিন আগ পর্যন্ত বিএনপি তাদের সমর্থন দেয়নি। বারবার বিএনপি মিডিয়াতে সামনে বলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্টেটমেন্ট গুলো দেখেন, সোশ্যাল মিডিয়াতে সেগুলো ব্যাপক ভাইরাল হচ্ছে। তিনি বলছেন এই আন্দোলন আমাদের না, এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। যখন ছাত্ররা এক দফায় এসে হাসিনার পতন ঘটাবে, তখন তারা এসে বলল যে আমরাও এই আন্দোলনের সাথে শরিক হয়েছি বা আমাদের সমর্থন।
কিন্তু আন্দোলনটা তৈরি করেছে কারা, মার খেয়েছে কারা, জীবন দিয়েছে। এখন যদি বিএনপি বলে যে আমাদেরও 450 মারা গেছে, এটা কিন্তু বিএনপির আহ্বানে এসে মারা যায়, ছাত্রদের আহ্বানে এসে মারা গেছে যারা, এটা